আর ওমেগা তো বের হয়ে আসবে বিকজ রুটের থেকে বের হয়ে আসার জন্য, রাইট? ঠিক আছে সবাই? তো সেখান থেকে আমি আলটিমেটলি নিয়ে আসতে পারি আমার ডেল্টাটা কাইন্ড অফ খুবই সিম্পলিফাইড। আমি আর সিম্পলিফিকেশন দেখালাম না, এটাকে বাইনোমিয়াল এক্সপ্রেশন করব, কিছু সিম্পলিফিকেশন করব, করলেই আমার এই ভ্যালুটা চলে আসবে। সো আলটিমেটলি আমার ডেল্টাটা কিসের উপর ডিপেন্ড করছে? ডেল্টাটা ডিপেন্ড করছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে, ডেল্টা ডিপেন্ড করছে কন্ডাক্টিভিটির জন্য। ধরে নিলাম আমার মিডিয়ামটা ম্যাগনেটিক না, তার মানে তার মিউটাও কনস্ট্যান্ট। সিগমা যত তার বেশি হতে থাকবে, সে যত গুড কন্ডাক্টর হতে থাকবে, তার ডেল্টাটা কি হবে? তত কম হতে থাকবে। ক্লিয়ার সবাই? সো নাও আমরা যদি চিন্তা করি যে আমার একটা কন্ডাক্টর সে আসলে কত, মানে তার প্রপার্টিটা কতটা গুড, সেটা দেখার জন্য আরেকটা ফ্যাক্টর কি থাকলো? আরেকটা ফ্যাক্টর থাকলো হচ্ছে আমার এই স্কিন ডেপথ বা ডেপথ অফ পেনিট্রেশন, রাইট? আচ্ছা, আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে লস ট্যানজেন্ট। আচ্ছা, লস ট্যানজেন্ট দেখি আমরা পরবর্তীতে কোনো একটা টার্মে হয়তো বা চলে আসবে। লস ট্যানজেন্ট আমাদের ডাইইলেকট্রিকের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ডাইইলেকট্রিকের মধ্যে কতটুকু লস হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেটার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। দেখি আমাদের সামনে মনে হয় আসবে না, আমি যখন মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা ইনশাআল্লাহ কভার করতে পারি আশা করি, তখন আমি লস ট্যানজেন্ট পড়াবো। সো হিয়ার উই ফিনিশ আওয়ার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ঠিক আছে? সো আমরা যদি একটু সিলেবাস দেখি, এখানে মোটামুটি সবকিছুই আমরা কভার করেছি। লস ট্যানজেন্টটা আমরা আচ্ছা, লস ট্যানজেন্টের এফেক্ট যখন করবো তখনই বলবো। আকস্মিক অ্যান্টেনার সময় আমরা লস ট্যানজেন্টের কথা আবার আসবো। ম্যাম, জি বলেন। আহ এই যে আমরা স্কিন ডেপথ বা ইয়াটা পড়লাম, এটা হচ্ছে যে মিস একটা মেটাল সারফেসে একটা প্লেন ওয়েভ পড়তেছে, সেই ক্ষেত্রে সে কতটুকু পেনিট্রেট করতেছে সেটা দেখলাম, তাই তো মিস? হ্যাঁ, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মিস আমরা ওই যে পেনিট্রেট হচ্ছে এরকম কোনো ব্যাপার নাই, বাট কোনো একটা ওয়েভ তার উপর মানে ওয়েভ ইনসার্ট করার চেষ্টা করছে। এখন যে প্লেন ওয়েভই হতে হবে তা না, অন্য মোডও হইতে পারে। কিন্তু মিস হচ্ছে যে ওই যে যখন ওই যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলা হয় স্কিন ডেপথ থাকে, মানে যে আমাদের যে কন্ডাকশনটা সেটা মূলত খুবই মানে আউটার লেয়ারের কিছু অংশে হয়, বাকি কোরে কখনো হ্যাঁ, কন্ডাকশনটা হয় না, সেই ক্ষেত্রে এখানেও মিস তো তাই, এটা কি হয় মিস মানে? এখানেও তো তাই হচ্ছে বাবা। কিন্তু এখানেও তো মিস আমি একেবারে আউটার লেয়ারেই আমি এই কথাটা বলছি। কিন্তু মিস এইখানে তো মানে জিনিসটা হচ্ছে একদম প্লেন ওয়েভটা যেটা সেটা একদম পারপেন্ডিকুলার বা এইভাবে একটা পড়তেছে, বাট ওই ক্ষেত্রে মানে ওয়েভের জিনিসটা যে ওয়েল আসতেছে মানে ওয়েল, ওইটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। ঠিক যে পারপেন্ডিকুলার ভাবে পড়ছে ব্যাপারটা তা না, ব্যাপারটা ধরো এইভাবেও হতে পারে, এভাবে একটা ওয়েভ আসছে, বাট সেই ওয়েভের তখন কি থাকবে? একটা কম্পোনেন্ট থাকবে না? ইয়েস ভার্টিক্যাল মিস। কম্পোনেন্ট, একটা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট তো আমরা জানি বাউন্ডারিতে এসে জিরো হয়ে যাবে, রাইট? তাই তো? সো ইয়েস আমি মিস। যখন এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা চিন্তা করছি, এই কম্পোনেন্টটা যখন নিচের দিকে যেতে চায়, তার অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ফল করে যায়। সেই এক্সপোনেনশিয়ালি যখন ফল করে যায়, কতটুকু ডিস্টেন্স পর্যন্ত অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক ফিল্ডটা রিমেইন করে, সার্ভাইভ করে, সেইটাই হচ্ছে আমার স্কিন ডেপথ। এই ডিস্টেন্সটাই হচ্ছে স্কিন ডেপথ। মানে মিস হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে তাহলে মানে ওয়েভও প্রপাগেট করতে থাকে তাহলে? অবশ্যই ওয়েভ প্রপাগেট করতে থাকবে, প্রপাগেশন মিডিয়াম। আচ্ছা, আমরা একটু পরেই ওতে আসবো, ওয়েভ গাইডে আসবো, মেটালিক ওয়েভ গাইডে আসবো। তখন তোমার কাছে জিনিসটা হয়তো বা আরো একটু মানে ক্লিয়ার হবে। ঠিক আছে? আর ঠিক তুমি আছে। আহ তুমি কি চিন্তা করছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি মানে ট্রান্সমিশন লাইনের কোন পয়েন্টে তুমি স্কিন ডেপথ নিয়ে চিন্তা করছো? ট্রান্সমিশন লাইনে তো আমরা প্যারালাল ফ্লোতে সিগন্যাল পাস করতে থাকি। জি মিস, মানে কথা হচ্ছে যে যে মানে ইয়া ওই আমাদের সাকিব স্যার যখন ওই যে আমাদের পাওয়ার কোর্স পড়াইছিল তখন বলছিল যে মানে যে রেজিস্ট্যান্স গুলা আমাদের যে ওয়্যার গুলার সেই ওয়্যার গুলার রেজিস্ট্যান্স গুলা হচ্ছে চেঞ্জ হয়ে যায় স্কিন ডেপথ এর কারণে।
মিস সেইটা আর কি বলতেছিলাম সেখান থেকে। সেটা তো বাবা লো ফ্রিকোয়েন্সির ব্যাপার। ও কি লো ফ্রিকোয়েন্সির কথা বলছিল কি তন্ময়ের তন্ময়ের হ্যাঁ, প্রশ্নের কথা তবে বল? বাট মিস দিন শেষে ওই স্কিন ডেপথের কথাই তো হচ্ছে মিস। Skin depth is the residue of electric field inside the conductor. এখন লো ফ্রিকোয়েন্সি রেজিস্ট্যান্সের সাথে আমি মিলাতেই পারতেছি না, বিকজ আমি হাই ফ্রিকোয়েন্সিতে আছি। আমি জানি যত ডিস্টেন্স যাব তত ডিস্টেন্স আমার রেজিস্ট্যান্স চেঞ্জ হতে থাকবে, তাই না? জি মিস। ট্রান্সমিশন লাইন হিসাবে। আর ইয়েস তুমি মিস। যেটা বলতেছো লো ফ্রিকোয়েন্সির এখন তোমার ওই কথাটা কি লো ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বলছিল না হাই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বলছিল? লো তুমি জানি না। ফ্রিকোয়েন্সি মিস, মানে ট্রান্সমিশন যেগুলো যে হাই পাওয়ার ট্রান্সমিশন লাইনের কথা বলছো আর কি, ওইটার। আচ্ছা, হাই পাওয়ার ট্রান্সমিশন লাইন সেটা কিন্তু লো ফ্রিকোয়েন্সি 50 হার্জ, জি মিস। তাই না? তার কেস আবার ডিফারেন্ট। বাট আমাদের মাইক্রোওয়েভ কমিউনিকেশনে স্কিন ডেপথ হচ্ছে কন্ডাক্টরের ভিতরে আসলে কতটুকু সিগন্যাল পেনিট্রেট করে সেইটার মেজার। ওকে, ইয়েস আমি মিস। এটার সাথে আর এখানে মিলাইতেই পারবো না। আমি এইটা করতেছি আমার হাই ফ্রিকোয়েন্সি কেসে কন্ডাক্টরের ইনসাইড দ্য কন্ডাক্টর কতটুকু সিগন্যাল পেনিট্রেট করে সেই পার্টটা। আচ্ছা, আরেকটা কথা যেটা সেটা হচ্ছে মিস লস ট্যানজেন্ট একটা টার্ম আছে। সেই টার্মটা কোনটা? এই যে আমরা এতদিন সিগমা বাই ওমেগা এপসাইলন এই পয়েন্টটা নিয়ে কথা বলে এসেছি, তাই না? এই কোয়ান্টিটিটা দিয়ে আমরা কি বুঝি? এই কোয়ান্টিটিটা দিয়ে আমরা বুঝি যে ও একটা গুড ডাইলেকট্রিক নাকি গুড কন্ডাক্টর, রাইট? এই প্রপার্টিটাকেই বলা হয় লস ট্যানজেন্ট। ওকে, নাও এই যে আমি এই প্রপার্টিটাকে লস ট্যানজেন্ট বলছি, তার মানে বেসিক্যালি this is the tangent of the phase of the complex dielectric constant. So let's say আমরা যখন বলেছিলাম সিগমা আর জে ওমেগা এপসাইলন এরকম ছিল, তাই না? এখানে তো আমার একটা কমপ্লেক্স পার্ট ছিল, রাইট? সো আমাদের যে অ্যাকচুয়াল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা আমরা বলি সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেসিক্যালি কমপ্লেক্স। বাট আমরা তো শুধুমাত্র রিয়েল পার্ট নিয়ে কথা বলি এবং রিয়েল পার্টটাকে আমরা বলি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আর মানে ইমাজিনারি পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটি থেকে আসে। ওকে, যাই হোক আমি খুব বেশি ডিটেলে গেলাম না, আমি লস ট্যানজেন্টের এফেক্ট সামনে পরে পড়াবো। আমি এখন জাস্ট ডেফিনেশন পড়িয়ে রাখছি। মাইক্রোস্ট্রিপে গেলে আর সময় থাকলে আমি লস ট্যানজেন্টের এফেক্ট নিয়ে কথা বলবো। এখন আমি জাস্ট ডেফিনেশনটা বলিয়ে রাখছি যে লস ট্যানজেন্ট ইজ দ্য ইন্ডিকেটর of a good dielectric or good conductor. So we represent it as sigma by omega epsilon. So now যত আমার এই লস ট্যানজেন্টটা ছোট হবে, সো ট্যান ডেল্টাটা যত আমার কম হবে, তার মানে কি তার সিগমা কম। তো যদি তার সিগমা কম হয় তার মানে ইট ইজ আ গুড ডাইলেকট্রিক। ঠিক আছে, বোঝাতে পারছি? আর ভাইস ভার্সা, যত বেশি আমার এই লস ট্যানজেন্টটা বাড়তে থাকবে তার মানে কি আমার ডাইলেকট্রিকটা লসি ডাইলেকট্রিক হবে। কথার কথা, আমরা আমাদের স্টুডেন্টরা যে সমস্ত মাইক্রোওয়েভ ডিজাইন মানে আমার প্রজেক্ট স্টুডেন্টরা যে সমস্ত মাইক্রোওয়েভ ডিভাইস বানায়, ধরো একটা অ্যান্টেনা বানাইলো, কি সেন্সর বানাইলো, কি একটা ফিল্টার বানাইলো, ওরা তোমরা যেরকম পিসিবি বোর্ডটা দেখো না, দেখেছি না? আমরা সবাই পিসিবি বোর্ড তো আমরা সবাই চিনি, তাই না? পিসিবি ইয়েস বোর্ড মিস। একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল। আর এই ডাইলেকট্রিক মেটেরিয়ালের উপরে নিচে থাকে একটা কন্ডাক্টিভ লেয়ার। এই যে ডাইলেকট্রিক মেটেরিয়ালটার লসটা কত বেশি, তার লস ট্যানজেন্ট যত বেশি, এই ডাইলেকট্রিক মেটেরিয়ালটা তত খারাপ। ওকে, সো আমরা ধরো এই কি জানি এই বায়তুল মোকাররমের কাছে অনেক এই সমস্ত মার্কেট আছে, আমরা যে কিনে নিয়ে আসি এই পিসিবি বোর্ড। বাট দেখা যায় প্রচুর পিসিবি বোর্ড আছে তাদের অনেক বেশি ডাইলেকট্রিক লস। ডাইলেকট্রিক লস বেশি মানে কি তার সিগমাটা বেশি। তার কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সিগমার পার্ট বেশি হওয়া মানে হচ্ছে তার কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ফেজটা বেশি। ঠিক আছে, মানে আমি ওই ফেজের এফেক্টটা বেশি এসে যাচ্ছে, সো সেই কারণে ওর ডাইলেকট্রিক লসটাও বেশি। সো আমরা যখন ডাইলেকট্রিক চুজ করবো ইউজুয়ালি আমাদের টার্গেটই থাকবে
যে ওই ডাইলেকট্রিকটার যেন লস ট্যানজেন্টটা কম হয়। সো ফর আ গুড ডাইলেকট্রিক লস ট্যানজেন্ট লো হওয়াটা হচ্ছে আমাদের কি বলবো, এটা আমাদের টার্গেট, যে লো লস ট্যানজেন্টের ডাইলেকট্রিক চুজ করি। আমি জাস্ট এখন একেবারে একটা ডেফিনেশন আর খুব বেসিক প্রপার্টি বললাম। আমি আশা করছি সামনের দিকে আমি আরেকটু ডিটেইল ইনশাআল্লাহ বলতে পারবো। ম্যাম লস ট্যানজেন্ট আর ডিসিপেশন ফ্যাক্টর কি সেম? লস ট্যানজেন্ট আর ডিসিপেশন ফ্যাক্টর সেম, হ্যাঁ বলতে পারবো। সো নাও এইবার যদি আমরা এখন আসি সামনের দিকে, আমরা এতদিন পর্যন্ত যাই পড়েছি এগুলা সবই হচ্ছে তোমার কি বলবো, এগুলা সবই হচ্ছে তোমার টিএম মোড। টিএম তো বটেই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভকে থিওরিটিক্যালি অ্যানালাইজ করার বিভিন্ন টার্ম। থিওরিটিক্যালি আমরা ট্রান্সমিশন লাইন হিসেবে কনসিডার করেছি, সেই ট্রান্সমিশন লাইনের আমরা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও ইত্যাদি ইত্যাদি বার করেছি স্মিথ চার্ট থেকে। দেন আমরা চেষ্টা করেছি ওইটা যদি একটা কি বলবো, ওইটা যদি একটা কাইন্ড অফ না কাইন্ড অফ যদি ইম্পিডেন্স ম্যাচ করতে চাই আমি, সেটার জন্য আমরা ইম্পিডেন্স ম্যাচিং এর অনেক কিছু ইস্যু করেছি, বাট এই সবকিছু ছিল আমার ট্রান্সমিশন লাইন কনসেপ্ট থেকে। দেন আমি জানলাম যে ট্রান্সমিশন লাইন কনসেপ্ট থেকে করলেও আলটিমেটলি আমি যখন ওয়েভটাকে অ্যানালাইজ করতে যাই, আমি অ্যাকচুয়ালি হাই ফ্রিকোয়েন্সিতে ভোল্টেজ বা কারেন্ট মেজার করতে পারি না। কেন জানি পারি না? বিকজ হাই ফ্রিকোয়েন্সিতে যখন আমি ভোল্টেজ মেজার করতে যাব, ধরো তোমরা ওই যে লো ফ্রিকোয়েন্সিতে থেভেনিন ভোল্টেজ মেজার করতে কি করতে, লোড উঠাই দিতাম, ওপেন সার্কিটে ভোল্টমিটার ধরতাম, তাই না? ইয়েস মিস। হাই ফ্রিকোয়েন্সিতে দা মোমেন্ট আমি এরকম ওপেন সার্কিটে ভোল্টমিটার ধরতে যাব, ওই যে আমি ভোল্টমিটারটা ধরতে যাব না, সেইটারও একটা ইম্পিডেন্স থাকবে। সো ওখানে কি হয়ে যাবে, ইম্পিডেন্সের মিসম্যাচ হয়ে সিগন্যালের অসিলেশন শুরু হয়ে যাবে। signal will be reflected back, right? So high frequency তে আমরা ভোল্টেজ বা কারেন্ট ডিরেক্টলি এভাবে মেজার করতে পারবো না। আমরা কি মেজার করব? আমরা মেজার করব ফরওয়ার্ড ওয়েভের জন্য রিফ্লেক্টেড ওয়েভ কিরকম আসে, সেখান থেকে আমরা কি মেজার করেছিলাম, ওই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কেমন আসে। এই রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা হচ্ছে মেইন প্যারামিটার টু আইডেন্টিফাই ইম্পিডেন্স ম্যাচিং। তাহলে আমি হাই ফ্রিকোয়েন্সিকে কোয়ান্টিফাই কিভাবে করব? হাই ফ্রিকোয়েন্সিকে কোয়ান্টিফাই করার জন্য আমরা ই আর এইচ দেখেছি। মিডিয়ামের বিভিন্ন প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কিরকম চেঞ্জ হয় সেগুলো দেখেছি আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে। ঠিক আছে? সো এই পুরা অ্যানালাইসিস গুলা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কাইন্ড অফ, ওই যে তোমরা যখন পেপার লিখবা তখন দেখবা একটা এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস দেই, একটা সিমুলেশন দেই, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল সাপোর্ট দেই। থিওরিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে যদি যে কোনো কিছুকে তুমি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারো, ওইটার অ্যাকসেপ্টেন্সের রেট অনেক বেশি। ওই পেপারের অ্যাকসেপ্টেন্সের রেট সবসময় মনে রাখবা অনেক বেশি। এক্সপেরিমেন্ট সিমুলেশন তো লাগে, ঠিক আছে, বাট শুধু এক্সপেরিমেন্ট সিমুলেশনকে সাপোর্ট করছে পেপার করতে পারবা না, বাট দেখবা সিমুলেশন আর থিওরিকে সাপোর্ট করছে এরকম প্রচুর পেপার হয়ে যাবে। ঠিক আছে? সো এই থিওরির পার্ট গুলাই আমরা এতদিন করে আসলাম। আজকে আমি শুরু করছি একটা প্রপার মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়া, যেটা হচ্ছে ওয়েভ গাইড। ইনশাআল্লাহ সানডেতে আমাদের ক্লাস হবে, তখন আমি একটা ওয়েভ গাইড নিয়ে আসবো সাথে করে, আমাদের ল্যাবে তো আছেই। ওয়েভ গাইডে কিচ্ছু না, এটা হচ্ছে একটা মেটালের ম্যাচ বক্স। জাস্ট ভিতরে ম্যাচ বক্সের কি থাকে, ম্যাচ বক্সও বলা উচিত না, ম্যাচ বক্সের একটা খোলস। ওকে, মেটালের ম্যাচ বক্সের একটা কভার, একটা খোলস। সো আমি যদি এখন চিন্তা করি, বাই দ্য ওয়ে এটাও আমি জর্ডানের বই থেকে পড়াচ্ছি, বাট এই ওয়েভ গাইডের প্রচুর অঙ্ক আছে। ওকে, আমি যখন 4th ইয়ারে মাইক্রোওয়েভ কোর্স করাতাম তখনও আমি ওখানে ওয়েভ গাইড পড়াতাম, এবং ওয়েভ গাইডের অঙ্ক তখনও প্রশ্নে দিতাম। সো তোমরা চাইলে আগের সিলেবাসের 4th ইয়ারের মাইক্রোওয়েভ কোর্সের কোয়েশ্চেনও দেখতে পাবো, তাহলে তোমাদের আইডিয়া হবে ওয়েভ গাইড থেকে কিরকম ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন আসে। এনিওয়ে, সো লেটস সে আমি যদি
চিন্তা করি যে একটা সার্টেন মেটালিক ম্যাচ বক্স, রাইট? বাই দ্য ওয়ে, তোমাদেরকে আমি ওই যে প্রবলেম দিব বলেছিলাম, তাই না? কতগুলা আমি লেস দেন 10টার মতো প্রবলেম আগামীকাল সকালবেলা দিব কবিপিলি মেইলে। সো আগামীকাল হচ্ছে 17 তারিখ, এক্স্যাক্টলি 7 ডেজ এর মধ্যে তোমরা ওগুলা সবাই হাতে লিখে সলভ করবা। কারণ যে কপি করবে সে অ্যাটলিস্ট হাতে লিখে করলেও যদি নিজের হাতে একবার করে আর কি। হ্যাঁ, সো কপি করে সলভ করে আমার কাছে জমা দিবা। সো যদি আমাদের হয়ে থাকে কালকে 17 তারিখ, সো 23 তারিখ 23rd-এ তোমরা ওইটা জমা দিবা। ওকে, ইনশাআল্লাহ কালকে সকাল 10টার আগে তোমাদের কাছে ওই কোয়েশ্চেন গুলা ইমেল চলে যাবে। ঠিক আছে, সিআর এর কাছে ইমেল দিয়ে দিবে। আচ্ছা, এবার তাহলে আমি আবার ফেরত আসি আমার কথায়। আমি কি বলছি? আমি একটা মেটালিক স্ট্রাকচার বলছি। এই যে দেখো, এখানে আমি একটুখানি এরকম ব্রেক লাইন দেখালাম, তার মানে কি বলতো? লাইনটা এদিক বরাবর ওপেন আছে। আমার এই মেটালিক স্ট্রাকচারটা এরকম। সো লেটস সে দিস ইজ both side open নাকি one side open? কথাটা বুঝি নাই, আর একটু জোরে বলবা? both side এই ওপেন থাকবে নাকি জাস্ট বোথ সাইডেই ওপেন থাকবে, অবশ্যই বোথ সাইডে ওপেন থাকবে, নইলে এন্টার করবে কি করে বাবা? ওকে, সো এটা একটা চিন্তা করে দেখো, এটাকে একটা তার হিসাবে, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি তার হিসাবে ধরো। আমি একটা হর্ন অ্যান্টেনাকে যখন পাওয়ার আপ করতে যাব, আমার একটা ওয়েভগাইড লাগবে। ওয়েভগাইড ছাড়া হর্ন অ্যান্টেনা চলবে না। সো আমরা যদি এখন এখান থেকে শুরু করি, সো লেটস সে দিস ইজ মাই z ডিরেকশন, দিস ইজ মাই y ডিরেকশন, এইটা ধরলাম আমি এই ভিতরের দিকে হচ্ছে x ডিরেকশন। ঠিক আছে, সো আমার এই কেসে কি হচ্ছে? আমার একটা ওয়েভগাইড যার এক্স ডিরেকশন বরাবর একটা ফাইনাইট অ্যাম্পলিটিউড, ধরো এ হচ্ছে তার উইডথ, এটা হচ্ছে তোমার 0 মূলবিন্দু, আর বি হচ্ছে তার হাইট। ওকে, সো এইরকম একটা স্ট্রাকচার যার ভিতর দিয়ে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট হবে। এখন আমাদের ফার্স্ট কেস যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে একটা মেটালিক ওয়েভগাইডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মোড কেমন হবে? মোড জানি কয়টা পড়েছিলাম আমরা? আপাতত মিস একটাই তো মেইনলি পড়া হয়েছে, টিইএম মোড। তাতে কি প্রথমেই আমার মোডের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ফার্স্ট ক্লাসে আমি কি কি মোডের নাম বলছি? আর টিই মোড আছে আর টিএম মোড আছে। টিএম মোড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তাহলে আমি এখন সেই টিইএম নাকি টিই নাকি টিএম যাবে সেই জিনিসটা আইডেন্টিফাই করব। এটা আইডেন্টিফাই করার আগে, সিন্স আমার ওয়েভটা জেড ডিরেকশন বরাবর প্রপাগেট করছে, তাহলে আমি কি বলবো? টু দি পাওয়ার মাইনাস গামা জেড। আমি এই গামাটা কি? গামাটা হচ্ছে তার প্রপাগেশন কনস্ট্যান্ট। ওই যে আমরা ওয়েভ ইকুয়েশন করতাম, যে ওয়েভ ইকুয়েশনের মধ্যে আমরা কি লিখতাম? গামা স্কয়ার ই ইকুয়াল টু, লেটস সে এই মেটালিক ওয়েভগাইডের মাঝের যে মিডিয়াম, যেই মিডিয়ামের মধ্যে দিয়ে ওয়েভ প্রপাগেট করছে, সেটা ফর নাও লেটস কনসিডার ইট অ্যাজ ফ্রি স্পেস। তার মানে ফ্রি স্পেস মানে কি? অ্যাবসলিউটলি ডাইইলেকট্রিক, তার কোনো সিগমা নাই। যদি সিগমা না থাকে কন্ডাক্টিভিটি না থাকে, তাহলে তার ওয়েভ ইকুয়েশনটা কি? কাইন্ড অফ এরকম হবে, তাই না? এবং এই যে ওয়েভটা যেটা প্রপাগেট করছে, আমি ধরে নিলাম যে এই ওয়েভটা জেড ডিরেকশনের রেসপেক্টে প্রপাগেট করছে। জেড ডিরেকশন, along the z direction wave is propagating. So যদি along the z direction wave propagate করে, তা আমি সব টার্ম বাদ দিই, আমি আশেপাশের সব টার্ম আছে যেগুলা এই পাশে কনস্ট্যান্ট হিসেবে চলে আসবে,
নর্মাল ফিল্ডের কি হবে, এটাকে প্রপাগেট করলে আমার কি আসবে, মাইনাস গামা ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, তাই না? আবার যদি আমি এই জিনিসটাকেই তোমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কি এসে যাবে জিনিসটাতে, গামা স্কোয়ার আসবে। বুঝি কথাটা ইয়েস মিস। সবাই? আচ্ছা, তো এইবারে আমরা অ্যানালাইসিসে যাই। লেটস সে আমার এই ওয়েভগাইডের জন্য আমি কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ইবি বা ডি মিউ এইচ বাই ডিটি, এই ফর্মুলা ইউজ করতে পারি, রাইট? সো আমি এখন একেবারে তোমার পজিশন এবং টাইম দুইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছি। কার্ল অফ ই মানে কি আমার আই এক্স, আই ওয়াই, আই জি, তারপরে কি ওই যে পার্শিয়াল ডিরাইভেটিভ গুলা ডিএক্স, ডিওয়াই, ডিজেড, আর ইএক্স, ইওয়াই, ইজেড, রাইট? এন্ড এইখানে যখন আমার চলে আসছে মাইনাস ডি বাই ডিটি, এখানে আমরা কি বলি, মিউটা তো কনস্ট্যান্ট হিসেবে সামনে থাকবে, এইচ এক্স আই এক্স প্লাস এইচ ওয়াই আই ওয়াই প্লাস এইচ জেড আই জেড। পারি এভাবে লিখতে আমরা? ইয়েস মিস। এই ডি বাই ডিটি কে আমরা কি দিয়ে জানি রিপ্লেস করেছিলাম? গামা গামা ইনটু এটা মিস। জে ওমেগা। জে ওমেগা দিয়ে, ডি বাই ডিটি মানে জে ওমেগা। সো তাহলে আমি এখানে কি নিয়ে আসলাম, জে ওমেগা মিউ, এই এইচ এর যত কম্পোনেন্ট আছে সেইটা। তাহলে এখন এই যে আই এক্স, এদিকের আই এক্স আর এদিকের আই এক্স এর কম্পোনেন্ট দুইটাকে আমি ইকুয়েট করতে পারি? বোঝাতে কি পাচ্ছি আমার কথাটা? সো লেটস সে এইখানকার ইকুয়েশন গুলাকে আমি ডিস্ট্রিবিউট করে লিখলাম, আই এক্স লেখার কি দরকার আছে, আই এক্স ইন্টু এই যে ডিওয়াই বাই ইজেড মাইনাস ডিজেড বাই ইওয়াই, এরকম ভাবে। ম্যাম কথা শোনা যাবে না। ম্যামকে নাকি? হ্যাঁ হ্যাঁ। সরি, আমার ইন্টারনেট চলে গেছিল হঠাৎ করে, বুঝি নাই। আচ্ছা, কতদূর পর্যন্ত তোমরা শুনতে পেয়েছো একটু বলো দেখি। ম্যাম ওই ডিটারমিনেন্টের ওই পার্টে। আচ্ছা, সো এখান থেকে আমি যদি কম্পোনেন্ট গুলাকে ইকুয়েট করার চেষ্টা করি, তাহলে কি আমার এইচ এক্স, এইচ ওয়াই, এইচ জির তিনটা এরকম ইকুয়েশন পেয়ে যাব না? বুঝি কথাটা সবাই? আচ্ছা, সো যদি আমরা এটা বুঝে থেকে থাকি, ইন দ্যাট কেস লেটস সে আমরা লিখলাম এই দিক থেকে ইকুয়েট করে আমরা লিখলাম ডিওয়াই বাই ইজেড প্লাস গামা। এই গামাটা বেসিক্যালি কাকে ইন্ডিকেট করে বলতো, মাইনাস ডি বাই ডিজেড কে ইন্ডিকেট করে, তাই না? গামা ইওয়াই ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ এক্স। দেন
আমি আরেকটা কম্পোনেন্টকে যদি ইকুয়েট করি, মাইনাস গামা ইএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইজি ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ ওয়াই, দেন আসবে ডি ডিএক্স অফ ওয়াই মাইনাস ডি ডি ওয়াই অফ এক্স ইকুয়াল টু মাইনাস জে ওমেগা মিউ এইচ। ক্লাসে থাকলে হয়তো বা তোমাদেরকেই দিতাম এগুলো সলভ করার জন্য, বাট এখন আমরা সময়টা একটু চেষ্টা করতেছি কম নষ্ট করার। সো এখানে দেখো আমি এইচএক্স এ কতগুলা ইকুয়েশন পাচ্ছি, রাইট? আমার এখানে মেইন টার্গেট হচ্ছে এই ওয়েভগাইডের ভিতর দিয়ে যা ইলেকট্রিক ফিল্ড যাবে, আমরা কিন্তু এখনো বলি না ইউনিফর্ম প্লেন ওয়েভ, সো আমরা কোনো কিছু জিরো করি নাই, আমাদের সব কম্পোনেন্ট আছে, ডিএক্স ডিওয়াই ডিজি সবটার রেসপেক্টে চেঞ্জও আমরা কোনো কিছু এখনো জিরো করি নাই। আমাদের টার্গেট হবে এক্স ইওয়াই এইচ এক্স এইচ ওয়াই কে ইন টার্মস অফ ইজেড এন্ড এইচ জেড এ রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এখানে। So ম্যাম let's- এই তিনটে ইকুয়েশন একটাও বুঝি নাই ম্যাম, যদি একবার বলতেন কেমনে আসছে। হায় হায়, একটা বুঝো নাই? আচ্ছা, না। তাইলে আমি শুরু করি আল্লাহ নামে। দেখি তো এটা কপি করে নেওয়া যায় নাকি পরের স্লাইডে। এইটুকু কি বুঝছো? এই যে এই ডিটারমিনেন্ট দিয়ে এই কম্পোনেন্টে কিভাবে ভাগ করছি, এটা কি বুঝছো? জি ম্যাম, এতটুকু বুঝে গেছে। আচ্ছা, এটা বুঝলে অনেক বুঝছো। সেকেন্ড, আমরা কি এই ইকুয়েশনে এই জিনিসটা এই পাঁচটার জন্য লিখতে পারি? আই এক্স যখন আমি চিন্তা করি আমরা কি করি, এটা নেই তাই না, ডি ডিওয়াই অফ ইজেড মাইনাস ডি ডিজেড অফ ইওয়াই, তাই করি না আমরা? ঠিক আছে, চিনতে পারছো? ইয়েস ম্যাম। Then, যখন আমরা আই ওয়াই নেই, আই ওয়াই নেওয়ার জন্য কি করি, এখানে যেহেতু আমি প্লাস দিছি, তো তার মানে আমি কি করবো বলতো, এই দিক থেকে একটা মাইনাস এই দিক থেকে একটা, তার মানে কি ডি ডিজেড অফ ই এক্স মাইনাস ডি ডি এক্স অফ ই জেড করি, ঠিক আছে? ইয়েস ম্যাম। একটু বইলো না, বইলো। দেন আই জি যখন আমি বার করি, আই জি তে আমি কি করি, ডি ডি এক্স অফ আই অফ ই এক্স করি, রাইট? ইয়েস ম্যাম। ঠিক আছে সবাই? এদিকে আমার কি আছে, মাইনাস জে ওমেগা মিউ এইচ এক্স এক্স এইচ ওয়াই, কেন আছে আমার বলতো এই তিনটা, বিকজ এইচ একটা ভেক্টর, সো তারও তিন অ্যাক্সিসে কম্পোনেন্ট থাকবে। এবার আমরা ওই যে ইউনিট ভেক্টরের করসপন্ডিং কম্পোনেন্ট গুলাকে ইকুয়েট করি না বাবা, মনে আছে ছোটবেলায় করছি না ভেক্টরের প্রশ্ন অঙ্কে? সেখান থেকে আমি কি বলতে পারি এই আইএক্স এর সাথে যেই পার্টটা আছে এই আইএক্স এর সাথে সেই পার্টটা ইকুয়াল? একটু Yes, ma'am. জানাও আমাকে। আচ্ছা, সো যদি তাই বলতে পারি তাহলে আমি এখানে লিখতে পারি ডিডি ওয়াই অফ ইজেড ডি বাই ডি জেড এর অ্যাক্সিসের রেসপেক্টেই চেঞ্জ হয়, সো সেই কারণে আমি মাইনাস গামা ধরছি প্লাস গামা ই ওয়াই এইচ এক্স। ক্লিয়ার এখন? বুঝতে পারছি? ঠিক একইভাবে আই ওয়াই এর জন্য তাহলে আমি কি লিখতে পারি, আই ওয়াই এর জন্য আমি এখন এই ইকুয়েশন গুলাকে নিয়ে আসি। খেয়াল করে দেখো, আই ওয়াই এর জন্য তাহলে আমি কি নিয়ে আসলাম, এই যে মাইনাস গামা ইএক্স মাইনাস ডিইজেড অফ ডিএক্স ইজ ইকুয়াল টু কি আসবে, ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ
এইচ ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম ম্যাম সবাই? ডেল্টা জেড কে গামা ধরার কারণটা কি? কে গামা ধরে নিলাম কেন বলতো? কারণ আমার ওয়েভ ইজ প্রপাগেটিং অ্যালং জেড ডিরেকশন। ইফ ওয়েভ ইজ প্রপাগেটিং অ্যালং জেড ডিরেকশন, তার মানে তার ইলেকট্রিক ফিল্ডে কি অবশ্যই ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড পোরশনটা আসবে না? ইয়েস ম্যাম। ফেজরের কথা সো সেইটাকে যখন তুমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ নিবা, তখন কি মাইনাস গামাটা বাইরে হয়ে আসবে না? এবার দেখো এই দুই দিকে ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড আছে, তাহলে আমি কি ডি বাই ডিজেড কে ডিরেক্টলি মাইনাস গামা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না বাবা? বুঝছি লজিক্যালি ঠিক আছে? ইয়েস ম্যাম, বুঝছি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো তাহলে বাবারে তোমাদের একটা কথা বলি, এই সাবজেক্টে ফেল কইরো না আর যাই করো। এত এত খাতা, মিডের খাতা দেখতেই আমার মাথা পাগল অবস্থা। ফেল টেল কইরা রিটেক নিও না বাবা, সে একটু পড়াটা বুঝো, না বুঝলে আসো বুঝাই দিই আবার। আর একটা জিনিস তো বুঝতেই পারছো, মিডের মানে যদিও ইনকোর্সের কোয়েশ্চেন যথেষ্টই সোজা ছিল, একটা জিনিস বুঝো, আমার কোয়েশ্চেন সোজা হবে কিন্তু কোয়েশ্চেন মুখস্থের হবে না কিন্তু, ঠিক আছে? সো ওই ডিরাইভেশন আর ম্যাথ আর প্রবলেম এই সমস্তই থাকবে। তো দয়া করে বুঝে কোর্সটা পড়তে আইসো, কোর্সটা পরীক্ষা দিতে আইসো, আর রিটেক নিও না। যাই হোক, এবার তাহলে আমি আসি এই জি এর জন্য। ক্লাসে 1000টা প্রশ্ন করা আমি মোর দ্যান হ্যাপি, আমি নিজেও অনেক শিখতে থাকি তোমাদেরকে পড়াইতে পড়াইতে। সো তোমরা যত খুশি প্রশ্ন করো, বাট দয়া করে রিটেক নিও না। এনিওয়ে, সো আমার এখান থেকে 3টা কম্পোনেন্ট চলে আসে, বাট আমি কি বলছি, আমি বলছি এই কম্পোনেন্ট গুলাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, লেটস সে এই ইকুয়েশনটা থেকে আমার কি আসবে, এইচ এক্স ইকুয়াল টু 1 বাই মাইনাস জে ওমেগা মিউ DDY of EZ প্লাস গামা EY, তাই না? আমার টার্গেটটা হচ্ছে এই HX কম্পোনেন্টটাকে EZ আর HZ এর রেসপেক্টে প্রেজেন্ট করা। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখান থেকেও কিন্তু আমার HY এর একটা ভ্যালু আসবে, তাই না? HY will be equal to 1 by minus j omega mu, এই পাশের পার্টটা মাইনাস গামা অফ EX মাইনাস DDX অফ EZ, রাইট? নেক্সট এই জিরো আমার এরকম একটা পার্ট আসবে, বাট ওই যে বললাম আমি চাচ্ছি সমস্ত ফিল্ড গুলাকে EX HY EY HX এই চারটাকে ইন টার্মস অফ EZ এন্ড HZ রিপ্রেজেন্ট করি। এখন প্রশ্ন আসতে পারে কেন আমি EZ আর HZ রিপ্রেজেন্ট করব? বিকজ Z ইজ মাই প্রপাগেশন ডিরেকশন। আমি দেখতে চাই আদৌ আমার ওয়েভগাইডের মধ্যে TEM মোড সম্ভব কিনা। যদি TEM মোড সম্ভব হয় তাহলে ইজেড এইচজেড কিন্তু কি হবে, TEM মোড যদি আমার ওয়েভগাইডে সম্ভব হয় তাহলে ইজেড এইচজেড মোড কি হবে, ইজেড জিরো হওয়ার এইচজেড কথা। এর ভ্যালু কেমন হবে, জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো সেই কারণে আমি এই সমস্ত ফিল্ড গুলাকে ইন টার্মস অফ ইজেড আর এইচজেড রিপ্রেজেন্ট করব। বাট এইচএক্স এর ইকুয়েশনে একটা ইজেড চলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো কিন্তু একটা ইওয়াই আছে, রাইট? তো আমি এখন এই ইওয়াই গুলা বা এখানে আরেকটা ইকুয়েশন ছিল, এতক্ষণ তো ইউজ করলাম কার্ল অফ ইটা, আরেকটা ইকুয়েশন আমার ছিল, যেটা কি ছিল বলতো, কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস, আমি একবারে ফেজরে লিখছি, জে ওমেগা এপসাইলন ই। নাও ওয়েভগাইডের ইনসাইড মিডিয়াটা কেমন, ওয়েভগাইড জিরো, ফ্রি স্পেস, কোনো হোমোজেনিয়াস মিডিয়াম, তার মানে এখানে কোনো চার্জ নাই। চার্জ যদি না থাকবে তাহলে কন্ডাকশন কারেন্ট ডেনসিটিও নাই। তো সেই কারণে আমার ফর্মুলা কি হয়ে যাবে, কার্ল অফ এইচ ইকুয়াল টু জে ওমেগা এপসাইলন ই হয়ে যাবে, রাইট? এখন এক্স্যাক্টলি আগের মতন পারবো নাকি এটার কম্পোনেন্ট বার করতে? জি, কথা সবাই?
পারবো? কি করতে হবে আমাদেরকে? এনিওয়ান? কি করতে হবে? ম্যাম দুই সাইডে ইকুয়েট করতে হবে আর আই এক্স আই ওয়াই আই জেড এর সাপেক্ষে বিস্তার করে কোএফিসিয়েন্ট গুলাই ইকুয়েট করতে হবে, একটু আগেই যেই কাজটা করে আসছি তাই না? সো এইদিকে যদি আমি আইএক্স লিখি, বলো দেখি কাকে জিজ্ঞেস করব? পাশে আছে কে? আবিদা সুলতানা আছি নাকি ক্লাসে? আবিদা সুলতানা নাই? বাবারে আজকে অ্যাটেন্ডেন্স দিব না। আছো? ও আলহামদুলিল্লাহ, বলো কি লিখবো আমি আইএক্স এর সাথে? ম্যাডাম ডেল ডেল ওয়াই এইচ জেড জেড মাইনাস, মাইনাস ডেল ডেল জেড এইচ ওয়াই। আচ্ছা তার মানে ডিরিজেডটাকে আমরা কি লিখি? গামা লিখতে পারি, মাইনাস ডিরিজেড, সো একবারে প্লাস গামা এইচ HY ওয়াই। আচ্ছা প্লাস আই ওয়াই এর সাথে কি লিখবো? আই ওয়াই এর সাথে লিখবো হচ্ছে মাইনাস গামা এইচ এক্স মাইনাস গামা এইচ এক্স, তারপরে মাইনাস ডেল ডেল এক্স এইচ জেড। মাইনাস ডিডিএক্স অফ এইচ জেড। আচ্ছা থ্যাংক ইউ। তারপরে আইজি এর সাথে কি লিখবো? ডিডিএক্স এইচ ওয়াই ডিডিএক্স অফ এইচ ওয়াই, HY তারপরে মাইনাস, ডিডি অফ ওয়াই এইচ এক্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আর এদিকে আসছে যে ওমেগা এপসাইলন, যা যা আছে সেগুলো তো থাকলো। তাহলে এখান থেকে এখন ইএক্স ইকুয়াল টু কি আসবে আমার? 1/j ওমেগা এপসাইলন, তারপরে কি এই পার্টটা না? ডিডি জি ম্যাম। dy of hg plus gamma hy, right? ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি সেম ওয়েতে এখন আমার কি আসবে? আমার y এরও একটা ইকুয়েশন আসবে, 1/j ওমেগা এপসাইলন মাইনাস গামা hx minus ddx of hz, right? জি ম্যাম। Then again E0 আসবে 1/j ওমেগা এপসাইলন, and তার সাথে কি কি আছে? ডিডিএক্স এইচ ওয়াই মাইনাস dy ডিডি ওয়াই অফ h, এইচ। right? ম্যাম কি কি ভুল করছি? এটা তো hx ছিল মনে হয়। Ez এর সাথে ddx of hy minus dy of hx। আচ্ছা এইচ এক্স। এখন আমার যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন গুলো আসলো, আর আমার আগে কি আছে? ম্যাগনেটিক ফিল্ডেরও ইকুয়েশন আছে, রাইট? তার মানে আমি জাস্ট এই ভ্যালু গুলাকে ওইখানে পুট করব। ফর এক্সাম্পল এই কেসে লেটস সে আমি এইচ এক্স এর ইকুয়েশনটা দেখাই, তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই আশা করি পারবা। তো এইচ এক্স এর ইকুয়েশন হচ্ছে এইটুকু, তাই না? এক সেকেন্ড, শোনাই সবকিছু। আরো ঝামেলা হচ্ছে। আচ্ছা লিখে ফেলি। তো লেটস সে আমাদের কাছে ছিল hx is equal to minus j omega mu
minus j omega mu d dy of Ez plus gamma ey এই পার্টটা ছিল আমাদের কাছে, তাই না? নাও আমি কি করলাম, এই পার্টটা Ez এসে গেছে ফাইন। এই যে Ey এর একটা ইকুয়েশন একটু আগে দেখে আসলাম না আমরা, এইখানে দেখো Ey এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমি এইখানে পুট করব। সো তার মানে আমার Ey এর ভ্যালু কি ছিল, 1/j omega epsilon। সো লেটস সে আমি এখান থেকে minus j omega mu dz by dy of z, নেক্সট এইদিকে নিয়ে আসলাম মাইনাস গামা বাই জে ওমেগা মিউ, ই ওয়াই এর ভ্যালু কি 1/j omega epsilon, দেন তার সাথে কি আছে, তার সাথে আছে হচ্ছে dz by dx প্লাস গামা hx, রাইট? লিখলাম এই যে ই ওয়াই এর ভ্যালুটা এখান থেকে যেটা আসছে ddx of ddx of hz আর গামা hx, এখানে একটা মাইনাস ছিল না, আচ্ছা ওই মাইনাসটাকে আমরা ডিরেক্টলি এখানে নিয়ে চলে আসছি, সো এটা প্লাস হয়ে গেছে। আচ্ছা সো এই যদি আমার রাইট, সো এই যদি আমার কেস হয়, তাহলে এখন খেয়াল করে দেখো আমার এখানেও কিন্তু একটা hx আছে, তাই না? সো আমরা যদি এই hx এর পার্টটা নিয়ে চিন্তা করি, সো আমার এখানে থাকলো কি 1/-j omega mu dez by dy প্লাস গামা বাই j স্কোয়ার ওমেগা স্কোয়ার mu epsilon হ্যাঁ এখন ঠিক আছে। So minus plus gamma by j square omega square mu epsilon dhz by dx, then আবার একটা minus plus করলাম gamma square j square omega square mu epsilon hx, right? Now এদিকেও আমার hx আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বোথ সাইডে আমার hx আছে, তাই তো? আমি কি করছি, এই পুরো hx এর টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসছি, সো আমার জিনিসটা চলে আসবে hx, এই যে j স্কয়ার এটা মানে কি -1 না, সো সেই কারণে আমার এই -1টা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসে, সো সেখান থেকে চলে আসবে কি প্লাস গামা স্কয়ার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন hx, ক্লিয়ার সবাই? এন্ড বাকি জিনিস এখানে আছে -j omega mu dez by dy প্লাস গামা, ওইটা তো প্লাস হবে না, এখানে মাইনাস হবে বিকজ j স্কয়ার ইকুয়াল টু -1 ওমেগা স্কয়ার mu epsilon dhz by dx। ওকে, এই লেভেলে আমরা আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে h স্কয়ার। এই যে ওমেগা স্কয়ার এখান থেকে যদি আমি hx কমন নেই, তাহলে কি 1 প্লাস গামা স্কয়ার বাই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন আসে, এখান থেকে আমি লিখতে পারি গামা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন। ওকে, আর এইদিকে -j omega mu dez by dy minus gamma by omega square mu epsilon dhz by dx। ওকে, এইখানে যে আমি লিখলাম গামা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, I can call it as h স্কয়ার। ওকে, নাও আমার এই ইকুয়েশনটা চলে আসবে কাইন্ড অফ এরকম হয়ে যে h স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইনটু hx ইকুয়াল টু
খেয়াল করে দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, ইজি আর এইচ জি আছে না? তার মানে বেসিক্যালি আমি এইচ এক্স কে এখন যদি আমার এই ওমেগা স্কয়ার মিউ এপসাইলন সবগুলা এই উপরে নিচে গুণ টুন করে দেই, তাহলে আমার এইচ এক্স টা লেটস এখানে যদি আসে আমার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন মাইনাস জে ওমেগা মিউ এইচ স্কয়ার বাই ডি ওয়াই মাইনাস আবার গামা থাকলো, ওমেগা স্কয়ার মিউ এপসাইলন থাকলো, এইচ স্কয়ার থাকলো, আবার এখানেও ওমেগা স্কয়ার মিউ এপসাইলন থাকলো। রাইট সবাই? এই দুইটা কেটে গেল। সো আমার এখানে ম্যাম এইচ আর আলফা কি সেম? আলফা কোনটা? ম্যাম ওই যে আগের অ্যাটেনশন কনস্ট্যান্ট, কারণ ওই যে গামা সমান হইতেছে তো ম্যাম আলফা প্লাস আই বিটা, আর ওই যে মিউ ওমেগা স্কয়ার এপসাইলন ই মিউ ওইটাকে তুমি আমরা বিটা লিখতে পারি না? হ্যাঁ বাট না, বাট আমি তো এখানে বলতেছি বাবা এইচ স্কয়ার হচ্ছে গামা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন। গামা স্কয়ার তো আবার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হয়ে যাবে, তার সাথে যখন বিটা স্কয়ার আবার যোগ হবে তখন তো কাটা কাটা যাবে। গামা স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হয়ে যাবে কেন? কি হিসাবে? ম্যাগনিটিউড কনসিডার করলে গামা তো সমান হচ্ছে আলফা প্লাস জে বিটা, ওইভাবে আলফা আর কি প্লাস তার জে বিটা। সো আমি যদি শুধু ম্যাগনিটিউড কনসিডার করি তখনই আমার ওই আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার আসবে, তাই না? মানে আমি কি বলতেছি, আমি যখন গামার হোল স্কয়ার বলতেছি তখন আমি যদি রিয়েল পার্ট নেই, সেই আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হচ্ছে তোমার ওমেগা স্কয়ার মিউ এপসাইলন, রাইট? দাঁড়াও কই ইকুয়েশনটা কই, এইচ স্কয়ারের আমি স্লাইড পাঠাই দিব, বা তোমরা দেখো ওই স্লাইড কিন্তু একটু ডান বাম আছে। হ্যাঁ, সো আমার তুমি যদি ওখানে ইকুয়েট করতে চাও গামা স্কয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমরা বলি মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন। সো এটা ঠিক ওইভাবে ইকুয়েট করা যাবে না এখন এখানে বাবা। এখানে আপাতত এটাকে একটা কোএফিসিয়েন্ট হিসেবে ধরো, জাস্ট একটা কনস্ট্যান্ট। কেন? যদি আমার একটা সার্টেন প্রপাগেশন কনস্ট্যান্ট হয়, সার্টেন আলফা এন্ড বিটা হয়, সেটার জন্য সার্টেন ফ্রিকোয়েন্সিতে নির্দিষ্ট মিডিয়ামে যেই ভ্যালুটা আসবে সেটা কনস্ট্যান্ট। এভাবে করে চিন্তা করতে হবে এখন। এখন এটাকে আলফা বিটার সাথে রিলেট করিই না, ওকে? কারণ একটু পরে আমার আলফা 0 হয়ে যাবে লসলেস কেস বলে। ওকে, আচ্ছা। তুমি অবশ্যই ওই ইকুয়েশন থেকে নিয়ে আসতে পারো, বাট এখন আপাতত এটাকে এইচ স্কয়ার হিসেবেই রাখো। এনিওয়ে, সো যদি আমরা যাই সেখান থেকে, আচ্ছা, সো এখানে আমি কি পাচ্ছি, মাইনাস গামা এইচ স্কয়ার বাই ডিএইচজি বাই ডিএক্স। আর এখানে কি আছে আমার, মিউ মিউ কেটে গেল, মাইনাস জে মানে কি 1 বাই মাইনাস জে, কথাটার মানে কি? যে হবে শুধু। শুধু জে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো জে ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে জে ওমেগা এপসাইলন ডিভাইডেড বাই এইচ স্কয়ার ডিইজি বাই ডিওয়াই। তাহলে আমি এখন কি করলাম দেখো তো, এইচ এক্স কে ইজেড আর এইচ জেড এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করলাম, রাইট? এক্স্যাক্টলি সেম ওয়েতে পারবো নাকি আমরা বাকিগুলাকে ক্যালকুলেট করতে? এইচ ওয়াই ইএক্স ইওয়াই কে কি আমরা ক্যালকুলেট করতে পারবো? নেক্সট দিন আমি ক্লাসে করতে দিব। আজকে আমরা এখানে একটা সার্টেন ভ্যালু আমি ধরে নিচ্ছি আমরা করতে পারবো, না পারার তেমন কোনো কারণ নাই। একটু আগে যার প্রবলেম হচ্ছিল, যাদের প্রবলেম এখনো আছে দয়া করে জানাও। যদি মনে হয় যে প্রবলেম, আমি প্রতি 4টা কম্পোনেন্টই ডিরাইভ করব, বাট আমার ধারণা আমরা পারবো, বিকজ আমাদের এখানে এইচ ওয়াই এর যে ইকুয়েশন গুলা থাকবে, রাইট, আমাদের এখানে এইচ ওয়াই এর যে ইকুয়েশন আছে সেখানে আমি ইএক্স এর এই ভ্যালুটা বসিয়ে দেবো, দিয়ে রিঅ্যারেঞ্জ করলেই আমার এইচ ওয়াই এর ভ্যালু চলে আসবে। ওকে, এবং আমি দেখবো এইচ ওয়াই এর ভ্যালুটা আসছে এরকম, মাইনাস গামা বাই এইচ স্কয়ার ডিএইচজি বাই ডিওয়াই মাইনাস জে ওমেগা এপসাইলন ডিভাইডেড বাই এইচ স্কয়ার ডিজেড বাই ডিএক্স। ম্যাম এই ডিরাইভেশন গুলা কি এক্সামে আসবে?
আনফরচুনেটলি ইয়েস। আচ্ছা, সো নাও এবার আসি আমরা ex মাইনাস গামা বাই এইচ স্কোয়ার dEz by dx minus j omega mu divided by h square hz by dy and ey এর ভ্যালু আমার আসবে মাইনাস গামা বাই এইচ স্কোয়ার dEz by x plus j omega mu by h square dHz by dy. নাও দেখো আমার চারটা ইকুয়েশন, তোমরা যেটাকে ভাবতেছো না অনেক বেশি কঠিন, এমন কোনো কঠিন না। একটু পরে আসতেছি সেই কঠিন না, মানে এটা একটা রিলেশনের মতন আসতেছে, মুখস্থ করতে হবে না, বাট একটা রিলেশন বের হয়ে যাবে, তোমরা নিজেরা তাকাই মনে হয় পারবা। সো লেটস সে আমি যদি এই ইকুয়েশনে এইচ এক্স এর ভ্যালুটাও এখানে লিখে রাখি, হ্যাঁ, এইচ এক্স এর ভ্যালু আমাদের কত আসছিল, জে ওমেগা এপসাইলন divided by h square dEz by dy minus gamma by h square dHz by dx, right? আচ্ছা, খেয়াল করে দেখো প্রতিটা ফিল্ড কম্পোনেন্টের মধ্যে EZ আর HZ আছে আমার, রাইট? না যদি আমি এখন চিন্তা করি আমার এই ওয়েভগাইডের মধ্যে দিয়ে, আমি তো একদম একটা ওয়েভগাইডের জন্য ইকুয়েশন বার করেছি, তাই না? আমি ধরেছি এটা একটা মেটাল সারাউন্ডেড ফ্রি স্পেস আছে, সো জে আমার ভ্যালু নাই, শুধুমাত্র জেড ডিরেকশনে প্রপাগেশন হচ্ছে, সো মাইনাস গামা হচ্ছে ডি বাই ডিজেড, এগুলো সব আমরা ধরে ফেলেছি। নাও আমি যদি বলি যে এটা একটা TEM ওয়েভ, তার মানে ইজেড আর এইচজেড এর কি অবস্থা হবে, কত হবে? জিরো হবে। ভ্যালু 0 হবে। সো যদি ইজেড আর এইচজেড এর ভ্যালু 0 হয় তার মানে কি হবে বলতো, এই প্রত্যেকটা ফ্যাক্টর কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। প্রত্যেকটা ফ্যাক্টর যদি 0 হয়ে যায় তার মানেটা কি, আমার তো ফিল্ডই নাই, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও নাই। সো at any cost waveguide does not allowed, particularly আমি যদি বলি metallic waveguide does not allow TEM mode, uniform plane wave waveguide মধ্যে দিয়ে যাবেই না। ওকে, আমরা আজকে ইকুয়েশন দিয়ে দেখলাম কেন ইউনিফর্ম প্লেন ওয়েভ ওয়েভগাইডের মধ্যে দিয়ে যাবে না। আমরা যখন আরো সামনে আগাবো আমরা ফিজিক্স দিয়েও বুঝবো যে দেয়ার ইজ নো চান্স যে ইউনিফর্ম প্লেন ওয়েভ TEM মোড ওয়েভগাইডের মধ্যে এক্সিস্ট করে, রাইট? ম্যাম ইজেড আর এইচজেড কেন জিরো, যদি একবার বলতেন। ইজেড আর এইচজেড যদি TEM মোড হয়, বিকজ এটা হচ্ছে TEM মোডের ডেফিনেশন, যে প্রপাগেশন ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড 0 থাকবে। If Z is the propagation direction, in that case EZ HZ is 0. This is the main property of an uniform plane wave. This is the main property of a TEM wave. Okay, so সেই কারণে আমরা এখানে বলছি যে যেহেতু TEM wave এর এটা কন্ডিশন, বাট এই কন্ডিশন যদি ট্রু করতে হয় আমরা দেখব ওয়েভগাইডের মধ্যে কোনো ফিল্ডই থাকবে না। সো এটা তো আর সম্ভব না, সেই কারণে আমরা এখানে ধরেই নিচ্ছি যে ওয়েভগাইড, ধরে নিচ্ছি না, আমরা প্রমাণ পাচ্ছি যে ওয়েভগাইড TEM মোড সাপোর্ট করবে না। ক্লিয়ার সবাই? এবার একটা মজার জিনিস দেখো, তোমরা যে বলতেছো সবকিছু ডিরাইভ করবো কিনা আর কি হবে কঠিন হবে, খেয়াল করে দেখো যখন আমি HY পাই, HY এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি EX, যখন আমি HY এর কথা বললাম তখন আমি কি করব, HZ আর EZ এর চেঞ্জ দেখব। HZ এর চেঞ্জ হচ্ছে dy এর সাপেক্ষে আর EZ এর চেঞ্জ হচ্ছে dx এর সাপেক্ষে, রাইট? নাও এই যে এইখানে ঠিক এই টার্মগুলাই কিন্তু আছে, EX এর সময়ও আমার ওই HZ আছে dy এর সাপেক্ষে চেঞ্জ, EZ আছে dx এর সাপেক্ষে চেঞ্জ, এবং এখানে কি ছিল, জাস্ট কোএফিসিয়েন্ট গুলো একটা আরেকটা উল্টা হয়ে যাবে। এখানে ই ফিল্ডের সাথে যে কোএফিসিয়েন্ট ছিল সেই কোএফিসিয়েন্টটাই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আছে,
একইভাবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটাই ইলেকট্রিক ফিল্ডের সাথে আছে। দ্য অনলি চেঞ্জ ইজ ম্যাগনেটিক ফিল্ড থাকলে এখানে মিউ থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকলে এখানে এপসাইলন থাকবে। ঠিক আছে, তোমরা একবার যখন ডিরাইভ করে ফেলবা না, তারপরে বাকিগুলা তোমরা নিজেরাই এই অ্যানালজি মেক করে বের করে ফেলতে পারবা। ওকে, নাও জি এগুলা মানে ওই যে একটা বা দুইটা ডিরাইভ করে বাকিগুলা বললে হবে না যে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই বাকিগুলো বলতে হবে, অবশ্যই হবে। সো নাও এইবারে আমরা তাহলে চলে আসি, আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম আজকে? আমরা মেইনলি পড়লাম যে একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড যদি আমি চিন্তা করি, সেই ওয়েভগাইডে আদৌ TEM মোড এক্সিস্ট করবে কি করবে না। সো নাও উই সি যে TEM মোড ডেফিনেটলি করবে না। সো তাহলে কি মোড এক্সিস্ট করবে? আইদার TE মোড এক্সিস্ট করবে অর TM মোড এক্সিস্ট করবে। সো ইফ TE মোড এক্সিস্ট করে, ইন দ্যাট কেস কোনটা জিরো হবে? ট্রান্সভার্স ইলেকট্রিক না, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ট্রান্সভার্স কম্পোনেন্ট থাকবে, সো ইজি জিরো হবে, ইজেড জিরো হবে। আর TM মোড যদি আমি বলি, সেই কেসে আমার এই জেডটা জিরো হবে। ক্লিয়ার সবাই? জি, আচ্ছা। সো নাও আমি যদি এখন এভাবে চিন্তা করি যে আমার একটা ওয়েভগাইড, যেই ওয়েভগাইডের মধ্যে TM মোড যাচ্ছে, TM মোড যাচ্ছে মানেই হচ্ছে এই জেড তার জিরো হবে, বাট ইজেড এক্সিস্ট করবে, রাইট? এই জেড জিরো, ইজেড এক্সিস্ট করবে। সো যদি ইজেড এক্সিস্ট করে, ইন দ্যাট কেস আমার কি হবে? এই ইজেড এর জন্য আমি ওয়েভ ইকুয়েশন কি লিখবো? ডেল স্কয়ার ইজেড প্লাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন ইজেড ইকুয়াল টু জিরো। কারণ আমি তো জানি প্রপাগেশন ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে আমি ওয়েভ ইকুয়েশনটা কি এরকম লিখে ফেলতে পারি। ক্লিয়ার সবাই? এবং এইরকম কেসে আমার এই ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমি এখন ভেঙে লিখি, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইজেড প্লাস ডি স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার ইজেড প্লাস ডি স্কোয়ার বাই ডিজেড স্কোয়ার ইজেড প্লাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ইজেড ইজ ইকুয়াল টু জিরো, রাইট? এইবারে এরকম সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি দেখেছিলাম আমরা? সলিউশনের মধ্যে কি ছিল? এক্সপোনেনশিয়াল সলিউশন ছিল না? জাস্ট গত ক্লাসেই আমরা পড়ে এসেছি, রাইট? সো যদি গত ক্লাসেই পড়ে থেকে থাকি, তাহলে আমাদের সেই সলিউশনটা কেমন ছিল বলো দেখি? যদি আমি ইজেড সলিউশন নেই, যেটা এক্স ওয়াই আর জি এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, তার কি হবে? একটা C1 e to the power minus রাইট, C1 e to the power minus, সো আমি এখানে অ্যামপ্লিটিউড ধরি xy e to the power minus gamma z। এই যে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা কোথা থেকে আসছে দেখো খেয়াল করে। এখন আমার এই ওয়েভগাইড, ব্যাকওয়ার্ড পার্টটা নেব না? সরি বাবা, e to the power j omega t, জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে ওটা ফেজর বলে আমি ওটাকে এখন টাইমের সাপেক্ষে চেঞ্জ নিয়ে আর কথা বলছি না, অবশ্যই ওটা থাকবে, বাট এই মুহূর্তে আমি ফেজর পার্ট নিয়ে কথা বলছি শুধু। সো নাও ব্যাকওয়ার্ড পার্ট কি থাকবে এর সাথে? ও ব্যাকওয়ার্ড পার্ট এখানে এই কেসে এই মুহূর্তে আমাদের থাকবে না। কেন থাকবে না বলো তো? বিকজ আমি কিন্তু এখানে কোনো লোড অ্যাটাচ করি নাই, আমার সিগন্যালটা জাস্ট সামনের দিকে যাচ্ছে, আমার যদি মানে আমার কোনো একটা এন্ড পয়েন্ট নাই কিন্তু। সো এখন আমি জাস্ট চিন্তা করছি একটা ফরওয়ার্ড ওয়েভ প্রপাগেটিং। ওকে, বুঝতে পারলাম কথাটা? জি ম্যাম। তো আমি যখন এই ফরওয়ার্ড ওয়েভটাকে নিয়ে চিন্তা করছি, যেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এখানে আমার কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড এর আগে একটা দেখো অ্যামপ্লিটিউডের পার্ট আছে, রাইট? এই অ্যামপ্লিটিউডের পার্টটা আমি কি চিন্তা করছি? এই অ্যামপ্লিটিউডের পার্টটাকে আমি চিন্তা করছি এই অ্যামপ্লিটিউডের পার্টটা কিভাবে ফর্ম করবে। সো লেটস সে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে আমার একটা
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা যে ডিরেকশন বরাবর আমার প্রপাগেট করবে, তার কিন্তু দুই দিকে দুইটা বাউন্ডারি আছে, তাই না? একটা এক্স ডিরেকশন বরাবর বাউন্ডারি, আরেকটা ওয়াই ডিরেকশন বরাবর বাউন্ডারি। এখন কিন্তু আর আমি ইউনিফর্ম প্লেন ওয়েভের মধ্যে নাই, রাইট? সো এখন আবার এই ওয়েভটা যখন প্রপাগেট করতে যাবে, এই ওয়েভটা ছবিতে যাই, দেখো এখানে ইজেড আছে, টিএম মোড, সো ইজেড আছে। এবার এই দুই পাশে কি হচ্ছে আমার, এই দুই পাশে আমি দেখতে পাচ্ছি যে এই দিকের বরাবর ওয়েভ গাইড এখানে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, আবার এখানে আসছে, তার মানে এখানে কি একটা স্ট্যান্ডিং ওয়েভ। আবার ওয়াই এর দিক বরাবর যদি চিন্তা করো, সেখানেও কি হবে, আমার একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। ক্লিয়ার সবাই কথাটার সাথে? বুঝি, এগ্রি করি? সো যদি তাই হয়ে থাকে যে এটা একটা স্ট্যান্ডিং ওয়েভের মতনই থাকবে, তাহলে ওর অ্যামপ্লিটিউড সেকশনে আমি জাস্ট বলতে পারি, একটা জিনিস হচ্ছে আমার এখানে ডান বাম সব, তাহলে আমি ওর এই অ্যামপ্লিটিউড সেকশনে বলে দিতে পারি যে এখানে একটা এক্স বরাবর স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড আছে, একটা ওয়াই বরাবর স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড আছে, এবং দে আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। সে কারণে আমি দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে দেখালাম, রাইট? সো আমি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার কেন বলছি? বিকজ একটা এক্স এর অ্যালং ওয়ালে রিফ্লেক্ট ব্যাক করছে, আরেকটা হচ্ছে ওয়াই এর দিকে রিফ্লেক্ট ব্যাক। সো সেই কারণে আমি এই জিনিসটাকে এক্স এন্ড ওয়াই দুইটাকে আলাদা ফাংশন হিসেবে আইডেন্টিফাই করে দিলাম। ক্যাপিটাল এক্স ইজ এ ফাংশন অফ এক্স, ক্যাপিটাল ওয়াই ইজ এ ফাংশন অফ ওয়াই, এন্ড দেন আমার এখানে আসছে e to the power minus gamma z. সো ইফ দিস ইজ দ্য সলিউশন, তার মানে কি এই সলিউশনটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, ট্রু হবে না? এই ইকুয়েশনটা এগ্রি করবে এই সলিউশনকে? ক্লিয়ার সবাই? নেক্সট ক্লাসে আমরা, এটা একদম আমরা অনেক বড় জায়গায় চলে যাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এইখান থেকেই শুরু করব। ওকে, আমরা দেখব যে আমাদের এই ওয়েভ গাইডের প্রপাগেশনটা অ্যাকচুয়ালি কেমন হয়। ঠিক আছে সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? যদি না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করছি, রাইট? ইনশাল্লাহ আমাদের রবিবার সকাল 8:30টায় ক্লাস। ওকে, তাহলে আমি এন্ড করছি। তোমরা তো রেকর্ড করেছো তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আজকে ক্লাস এখানেই শেষ করছি।